আজ বিকালে রিদিদের করা ব্যবহার মেহরিমার মোটেও ঠিক লাগেনি। ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে চেলাস নিশ্চয়ই কোনো সুস্থ স্বাভাবিক মানুষ হবে না। যন্ত্রণায় মেহরিমার মাথা ফেটে যাওয়ার উপক্রম। দু হাতে চুল খামচে ধরে চুপচাপ বসে থাকে। অবনী শেখ নিচের রুমে এসে আলগোছে দরজাটা বন্ধ করে দেন। টেবিলের নিকট এগিয়ে এসে ড্রয়ার খুলে জলিল শেখের ডায়েরিটা বের করেন। ওটা নিয়েই ফ্লোরে বসে পড়েন। ডায়েরিটা খুলে প্রথম পৃষ্ঠা উল্টাতেই চোখে পড়ে আমার অবনীমালা লেখাটা। ডায়েরির বুকে ছড়িয়ে ধরে টুকরে কেঁদে ওঠেন। সবার সামনে কঠিন সত্তায় থাকা মানুষটাও ভেতরে ভেতরে গুমড়ে মরছে প্রতিক্ষণ। সেই খবর কি কেউ রাখে? আমরা মানুষেরা তো একজনের বাইরের দিকটা দেখেই তাকে জাজ করি। ভেতরটা পড়ার ক্ষমতা কয়জনের থাকে, আর কয়জনই বা ভেতরেটা পড়তে চেষ্টা করে? অবনী শেখ কাঁদতে কাঁদতে বিড়বিড় করে বলেন, এই পৃথিবী আমায় কিচ্ছু দেয়নি, শুধু কেড়ে নিয়েছে। এই পৃথিবী নিষ্ঠুর, এই পৃথিবী আমায় একটু ভালো থাকতে দেয়নি। হৃদির দুই আঙুলের ভাঁজে জ্বলন্ত সিগারেট নিয়ে দাঁড়িয়ে আছে। নাক মুখ দিয়ে ধোঁয়া ছাড়তে ব্যস্ত। জীবনের শেষ পরিণতির কথা কল্পনা করতে তাচ্ছিল্যের হাসি দেয় হৃদির। একটু ভালো থাকা তো তারও কাম্য ছিল, কিন্তু বিষধর সাপের মাঝে থেকে সেটা আশা করা নেহাতি বোকামি। যেখানে নিচের জন্মদাত্রী মাই নিজের শত্রু, সেখানে পরাজয় নিশ্চিত। তাই ভালো থাকা সেটা তো একটু আশা করে না হৃদীপ। হঠাৎ পাশে কারো উপস্থিত অনুভব করতেই মুচকি হাসে হৃদীপ। সামনেই অন্ধকারে দৃষ্টি রেখে বলে, এত ঠান্ডায় ছাদে আসলি কেন? আপনি রুমে যাচ্ছেন না কেন? কখন থেকে এখানেই আছেন? ইন ফিউচার তো একাই থাকা লাগবে, তোকে অভ্যাস করে নে। হৃদিতের কথায় মেহরিমার বুক কেঁপে ওঠে। এমন কিছু কখনো ভুলেও ভাবতে পারে না। এই মানুষটাকে ছাড়া বেঁচে থাকা সেটা তো মৃত্যুর সমতুল্য। এমন কথা আর কখনো বলবেন না। আপনাকে ছাড়া আমার একটু চলবে না। তাহলে আজ সামান্য একটা চিরকুট পরে নিজেকে, আমাদের কুট্টুস পাখিটাকে কষ্ট কেন দিচ্ছিস? হৃদিতের কথায় মেহরিমা চমকে ওঠে। এই চিরকুটের কথা হৃদিত জানলো কিভাবে? মেহরিমা হতভম্ব ভাব দেখে হৃদিত ক্ষীণ হেসে বলে, চিরকুটের কথাটা হয়তো বা সত্য হতে পারে, অ্যাটলাস্ট এটাই তোকে হারানোর কারণ হয়ে দাঁড়াবে। আপনি খুন মারামারি এগুলো ছেড়ে দিন। আমি পর্দা করব, কেউ আমাকে দেখতে পারবে না, আর আমিও কারোর দিকে তাকাবো না। ভালোবাসায় থাকে কোমলতা, সেখানে হিংস্রতার কোনো জায়গা নেই। অথচ আপনি সেটাই করে চলেছেন। চেষ্টা করব। চেষ্টা নয়, আপনাকে ছাড়তে হবে। আমাদের কুটুস পাখির জন্য হলেও আপনাকে ছাড়তে হবে। হৃদিত নিচের হাতে থাকা সিগারেটটা ছুঁড়ে ফেলে দেয়। অতঃপর মেহরিমার নিকট এগিয়ে এসে ওর দু গালে হাত রেখে বলে, ভালোবাসি তোকে। মৃত্যু ব্যতীত এর চেয়ে কঠিন সত্য আমার জীবন আর দুটো নেই। তোর বলা কথাটা আমি রাখার চেষ্টা করবো অ্যানাবেলা। আই ক্যান ডু এভরিথিং ফর ইউ জান। মেহরিমা কিছুক্ষণ ছলছল চোখে হৃদিতের দিকে তাকিয়ে থাকে। অতঃপর শক্ত করে হৃদিতকে ছড়িয়ে ধরে, যেন ছেড়ে দিলেই হারিয়ে যাবে। মেহরিমার কাছে হৃদিত মুচকি হাসে, নিজের সাথে আরো ঘনিষ্ঠ করে জড়িয়ে নেয়। খুব ব্যক্তিগত ভালোবাসা এঁকে দেয়। আজ শুক্রবার। শেখ পরিবারের সকলে খাবার টেবিলে বসে আছে। ঘড়ির কাঁটা ৯টার ঘরে। অবনী শেখ খাবার সার্ভ করছেন। রিদিত, তুমি কি ফ্রি আছো এখন? অবনী শেখের কথায় হৃদিত জানালার বাইরে থেকে দৃষ্টি সরিয়ে বলে, জি মা। নীলাক্ষীকে নিয়ে কিছুদিনের জন্য অন্য কোথাও ঘুরে আসো, ওর মাইন্ড রিফ্রেশের দরকার। আচ্ছা মা, তাহলে আগামীকালই রওনা দিই। অবনী শেখ মুচকি হেসে মাথা নাড়ান। অবনী শেখের খাবার সার্ভ করা শেষ হতেই সকলে একসাথে খেতে শুরু করে। ওদের খাওয়ার মাঝেই ঘরের কলিং বেল বেজে ওঠে। অবনী শেখ দরজা খুলতে এগিয়ে যান। দরজা খুলতে অপরিচিত তিনজন মধ্যবয়স্ক পুরুষের মুখ চক্ষুগোচর হয়। অবনী শেখ কোনো ভাবভনিতা ছাড়াই ওনাদের ঘরের ভেতরে আসতে বলেন, যেন ওনারা আসবে এটা অবনী শেখ আগে থেকেই জানতেন। ওনারা তিনজন একটু অবাক হলেও স্বাভাবিকভাবেই ঘরের মধ্যে প্রবেশ করেন। অপরিচিত তিনজন পুরুষকে দেখতেই মেহরিমা আর মাধবী একে অপরের দিকে চাওয়াচাওয়ি করে। হৃদিত নির্বিকারভাবে খেতে ব্যস্ত, যেন এখানে ও ছাড়া আর কারো উপস্থিতিই নেই।
জি ভাই বলুন, আপনাদের অভিযোগ কি? লোকগুলোর মধ্যে ফর্সা করে একজন বলে, আপনার হাজবেন্ডের কোম্পানি থেকে 1 কোটি টাকা সরিয়েছে, এটা কি আপনি জানেন? লোকটার আকস্মিক এহেন কথায় ড্রয়িং রুমে ছোটখাটো একটা বজ্রপাত ফেলে। মেহরিমার মুখে থাকা খাবার গলায় আটকে যায়। হৃদিত দ্রুত যত্ন সহকারে পানি খাইয়ে দেয়। মাধবী অবিশ্বাস্য চোখে ওনাদের দিকে তাকিয়ে আছে। অবনী শেখ স্বাভাবিকভাবেই জবাব দেন, এটা তো আমার হাজব্যান্ড নিজেই জানতো না, তাহলে আমি কিভাবে জানবো? সো রিডিকিউলাস। অবনী শেখের কথায় ওনারা তিনজন থতমত খেয়ে যান। সেই লোকটা আবারও বলে, আপনার হাজবেন্ডের বিরুদ্ধে অভিযোগ আছে এবং প্রমাণ সহ। আমরা একসাথে বসে আপোষে একটা মীমাংসা করতে চাই। আমার হাজব্যান্ডকে টাকা সরাতে দেখেছেন আপনারা? উইদাউট এনি স্ট্রং প্রুফ আপনারা একজনের নামে চুরির অভিযোগ কিভাবে দিতে পারেন? টাকা সরাতে দেখতে কেন হবে? আপনার হাজব্যান্ডের হিসাব থেকেই 1 কোটি টাকা মিসিং। তাহলে এর দায়ভার কে নেবে? কোম্পানি? নেভার। আমার বাবা এমনটা কখনো করতে পারে না আঙ্কেল। আপনাদের কোথাও ভুল হচ্ছে। মেহরিমার কথায় বেটে করে একজন বলে, প্রমাণ আছে বিদায় আমরা বলছি, তোমার বাবা একজন চোর, আর এটা তোমাদের মানতেই হবে। টাকার তো পা নেই, এতগুলো টাকা না সরালে নিশ্চয় হাওয়া হয়ে যাবে না? লোকটার বলা চোর কথাটা কর্ণগোচর হতেই মেহরিমার মুখমণ্ডল কঠিন রূপ ধারণ করে। অবনী শেখ আগুন দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকেন। মেহরিমা রেগে চেয়ে উচ্চস্বরে বলে, একদম মিথ্যা কথা বলবেন না। প্রমাণ কোথায় দেখার আগে একজন মৃত মানুষের নামে মিথ্যা অভিযোগ দিতে আপনাদের লজ্জা করছে না? এর পেছনে কার হাত আছে বলেন? এই মেয়ে আওয়াজ নিচে, চোরের মেয়ের বড় গলা, এতগুলো টাকা গিলে আবার বড় বড় কথা আসে কোথা থেকে? লোকটা নিচের কথা শেষ করার সাথে সাথে নাকের উপর ভারী কিছু অনুভব করে। চোখে মুখে ঝাপসা দেখতে থাকে। নাক দিয়ে তরল রক্ত গড়িয়ে পড়ে। হৃদিতের হাত তখনও মুষ্টিবদ্ধ করা। গর্জে উঠে বলে, এই চোখ আর আওয়াজ নিচে, না হলে চোখগুলো তুলে লুডো খেলবো আমি। শি ইজ মাই ওয়াইফ। তোর সাহস কি করে হয় ওর দিকে চোখ রাঙিয়ে উঁচু গলায় কথা বলার? ইউ ব্লাডি বিচ। ওর দিকে কারোর তাকানোর সাহস নেই। আর তুই? কথাটা বলেই নাকের উপর আরো পাঁচ মারতে নিলে মেহরিমা হৃদিতকে আটকায়। বেচারা নাকের যন্ত্রণায় ছটফট করতে থাকে। তবুও জোর দেখিয়ে বলে, এই তুই কে? তোর সাহস কি? লোকটাকে নিচের কথা শেষ করতে না দিয়ে হৃদিত আগে থেকে দ্বিগুণ করছে, বলে, গেট আউট অফ হেয়ার ইন 5 সেকেন্ডস। 5 সেকেন্ডের 1 সেকেন্ডও বেশি দাঁড়ালে আই সোয়ার একটাও বেঁচে ফিরতে পারবি না। হৃদিতের ভয়ঙ্কর কণ্ঠস্বরের সাথে হিংস্র মুখমণ্ডল লক্ষ্য করতেই ওনারা তিনজন ভয়ে দ্রুত ঘর থেকে বেরিয়ে যান। মেহরিমা সোফায় ধপ করে বসে পড়ে। মাধবীর চোখ দিয়ে অনবরত পানি পড়তেই থাকে। অবনী শেখ স্থির হয়ে দাঁড়িয়ে আছেন। হৃদিতের এই রূপ দেখে তিনি শিহরিত। হৃদিত মেহরিমার দিকে এক পলক তাকায়, কয়েকবার জোরে শ্বাস নিয়ে নিজেকে শান্ত করে। ব্রেকফাস্ট পুরোটা শেষ চাই, তারপর যা মন চাই করিস। বাবাই সোনাকে একটু কষ্ট দিলে তোর অবস্থাও খারাপ হবে। কথাগুলো বলে কটকট পায়ে বাসা থেকে বেরিয়ে যায় হৃদিত। মেহরিমা বুঝতে পারে বড় বড় ঝড় আসতে চলেছে। চৌধুরী বাড়িতে ইতিমধ্যে সকালের নাস্তার পর্ব শেষ হয়েছে। বাড়ির পুরুষেরা ড্রয়িং রুমে বসে আছে, নিজেদের মধ্যে কিছু একটা নিয়ে আলোচনা করছে। বাড়ির মহিলারা রান্নাঘরে নিজেদের হাতের কাজ সারছে। হৃদিত হনহনিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করে। মুখমণ্ডল কঠিন হয়ে আছে। নীলমণির চোখজোড়া লাল হয়ে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। শানিত চোয়াল আরো তীক্ষ্ণ দেখাচ্ছে। হৃদিত হাঁটতে হাঁটতে টেবিল থেকে ফ্লাওয়ার ভেজ উঠিয়ে নেয়। অতঃপর এগিয়ে এসে সোফায় বসা আব্রাহাম তালুকদারের মাথার উপরে ভেজ দিয়ে ছড়ে আঘাত করে। সাথে সাথে বিকট শব্দে ভেজটা ভেঙে কয়েক টুকরো হয়ে ফ্লোরে পড়ে যায়। আব্রাহাম তালুকদারের করুণ আর্তনাদে বাড়ির সকলে ড্রয়িং রুমে উপস্থিত হয়। আরিফ চৌধুরী, আছাদ চৌধুরী, আয়াস হতভম্ব হয়ে তাকিয়ে থাকে।
কি থেকে কি হয়ে গেল বুঝে উঠতে পারে না। আয়রা চৌধুরী হাই হাই করতে করতে দৌড়ে যায় স্বামীর কাছে আসেন। পুরো মাথা রক্তাক্ত হয়ে গেছে। এই জানোয়ারকে আমি আজ মেরেই ফেলবো। ওর সাহস কি করে হয় বাবাকে মিথ্যা জালে ফাঁসানোর। আই সোয়ার, তুই যদি টাকাগুলো কোম্পানিতে জমা দিয়ে নিজের ভুল স্বীকার না করিস তাহলে তোকে আমি নিজের হাতে পুঁতবো, বাস্টার্ড। কথাটা বলে মারার জন্য সামনে অগ্রসর হতে নিলেই আয়াস পথ আটকায়। কি হয়েছে খুলে বল। তোমরা নিজেদের মধ্যে কথা পরে বইলো, আগে ওনাকে ডক্টরের কাছে নিয়ে চলো। আমার কি বড় ক্ষতি হয়ে গেল আল্লাহ। আয়রা চৌধুরী আহাচারি যেন শুনেও শুনে না হৃদিত। এখানেই থাকবে এই জানোয়ার, যে এক পা এগোবে তার খবর আছে। আর একটা কথা সবাই কান খুলে শুনে রাখুন, শেখ পরিবারের দিকে হাত বাড়ালে তার হাত আমি ভেঙে গুড়িয়ে দেব। এই বাড়ির বাকি দুটো পুরুষের মতো কাপুরুষ নই আমি। ওইসব পুলিশ বালছাল দেখে ভয় পাই না আমি। ব্যাস, আর কেউ ডক্টরের কাছে নিয়ে যাওয়ার সাহসও পায় না। আব্রাহাম তালুকদার ব্যথায় কাতরাতে থাকে। আয়রা চৌধুরী মরা কান্না ছুড়ে দেয়। আরিশা ভয়ে ভয়ে কেটে পড়তে নিলেই হৃদিত হুঙ্কার দিয়ে ওঠে। এই তুই কোথায় যাচ্ছিস? সব সময় আমাদের ফলো করে আমার বউয়ের কাছে চিরকুট দিয়ে নিজেকে খুব জ্ঞানী ভাবিস। অন্যের চামচামিয়ার কত করবি? নিজের ভাইয়ের মৃত্যুর মিথ্যা ইস্যু নিয়ে তোর মতো বস্তির মেয়েরাই হাজবেন্ডকে নিয়ে খেলতে পারে, আমার মেহেরিমা না। সবাইকে তোর মতো নোংরা মস্তিষ্কের ভাবিস নাকি? আই ওয়ার্ন ইউ ফর দ্য লাস্ট টাইম, স্টে অ্যাওয়ে ফ্রম হার। এরপর থেকে কিন্তু আমার হাত চলবে, মুখ না। হৃদিতের কথায় আরিশা হতবাক হয়ে যায়। নিচের উদ্দেশ্যের কথা হৃদিত কিভাবে জানলো? এটা তো আয়াশার নিচের বাবা ছাড়া কেউ জানে না। প্রশ্নটা মাথা চাড়া দিয়ে ওঠে, একসাথে বুক ভয়ে জন্মে। 1 বছর আগে নিচের চোখে দেখা হৃদিতের সে নৃশংস হত্যাকাণ্ড মানসপটে ভেসে ওঠে। হৃদিতের কথার মানে বুঝতে আয়াসের খুব একটা সময় লাগে না। যেটা ভেবেছিল ঠিক সেটাই ঘটিয়েছে আরিশা। আয়াস রাগে নিচের হিতাহিত জ্ঞান হারিয়ে সবার সামনে সছরে থাপ্পড় মারে আরিশার গালে। বাড়ির সবাই হতভম্ব হয়ে যায়। আরিশার চোখ ছুড়া ছলছল করে ওঠে। গালের থেকে যেন মনে বেশি ব্যথা পেয়েছে। গালে হাত দিয়ে কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে থাকে। এই তুই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। তোর কাছে আগামীকালকার ডিভোর্স পেপার পৌঁছে যাবে। এখান থেকে দ্রুত সর। আই সোয়ার আমার হাত দিয়ে কিন্তু আজ খারাপ কিছু ঘটে যাবে। আয়াস রাগে থরথরিয়ে কাঁপছে। হৃদিত আরিশার দিকে তাকিয়ে সবার আড়ালে বাঁকা হাসে। সেই হাসির অর্থ আরিশার ছোট্ট মস্তিষ্ক বুঝতে ব্যর্থ। তবে ওর সাথে খারাপ কিছু ঘটতে চলেছে এটা খুব করে বুঝতে পারে। আরিশা চোখে পানি নিয়ে রাগে হনহন করে নিচের রুমে চলে যায়। এতক্ষণ সবকিছু নীরব চোখে দেখলেও এবার আর চুপ থাকতে পারেন না আরিফ চৌধুরী। হৃদিত বাবা, আমার কি হয়েছে সবটা একটু ক্লিয়ার করে বলো। আপনার বোন জামাইয়ের থেকে সবটা ভালোভাবে শুনে নেবেন এমপি সাহেব। ওই জানোয়ারের হাতে জাস্ট 2 দিন সময় আছে। যদি 2 দিনে সবটা মিটমাট করে নিতে না পারে তাহলে ওরা শান্তিতে থাকা হবে না, সারা জীবন জেলে পচিয়ে মারব। এত কাঁচা খেলোয়াড় হৃদিত চৌধুরী না। কথাগুলো বলে হৃদিত বাসা থেকে বেরিয়ে যেতে নিলেই চোখ চেয়ে পরে শ্রেয়া চৌধুরীর দিকে। হৃদিত এ দফায় একটু নরম হয়। মায়ের দিকে তাকিয়ে মলিন হেসে বলে, আমি তো তোমার নিজের ছেলে মা, অন্যদের মতো তুইও কেন আমার ভালো থাকাটা সহ্য করতে পারছো না? পাপ করেছো তুমি আর বাবা, সেই পাপের শাস্তি আমাকে কেন দিচ্ছ? আরিশাকে আর খারাপ বানিও না, এই পর্যন্তই থেমে যাও, না হলে তোমার আর শেষ রক্ষা হবে না। ছোট্টবেলায় আমাকে আমার এক ফ্রেন্ড বলেছিল, নো পাওয়ার ইজ গ্রেটার দ্যান এ মাদার প্রেয়ার। আমি কি এতটাই অভাগা মা যে তোমার দোয়াটাও আমার ভাগ্যে নেই? মেহেরিমা, অবনী মায়ের তো কোনো দোষ নেই, সব দোষ তোমাদের। অবনী মা তো নিজের সব হারিয়েছে, আর কি কেড়ে নিতে চাও ওনার থেকে? তোমার ছেলে বাইনোপোলার ডিসঅর্ডারে অ্যাফেক্টেড, আর তুমি কি না তোমার ছেলের অসুস্থতা নিয়ে তার সংসার ভাঙতে চাচ্ছ? মা তো কখনো এতটা নির্দয় হতে পারে না। একজন সন্তানের কাছে শেষ
আশ্রয়স্থল তার প্যারেন্টস, তাহলে আমার তো আর কোনো শেষ আশ্রয়স্থল রইল না মা। তুমি মানুষটা আমার কাছে এতটা অপরিচিত হয়ে গেলে কেন মা? তুমিও অন্যদের মতো আমায় বুঝলে না, তাহলে আমায় বুঝবেটা কে? আমি কি এতটাই কঠিন মানুষ মা? কেউ আমায় কেন বোঝে না? দিন শেষে আমিও একজন মানুষ মা। আমি বাবা হতে চলেছি মা। আমি একজন ভালো বাবা হতে চাই, একটা সুন্দর জীবন চাই। আমাকে একটু শান্তি দাও মা। নিজের নোংরা খেলা বন্ধ করো। আমার মেহেরিমার কিছু হয়ে গেলে আই সোয়ার তোমাদের সব কিছু আমি জ্বালিয়ে ধ্বংস করে দেব। মেহেরিমা ছাড়া আমার কোনো পিছুটার নেই। ভাগ্যের কঠিন কাঠগড়ায় আমাকে দাঁড় করিও না। তোমারই ছেলে আমি। শীতল ভঙ্গুর কণ্ঠস্বর হৃদিতের। শেষ কবে মায়ের সাথে এইভাবে কথা বলেছিল হৃদিতের ঠিক মনে পড়ে না। সম্পর্কে ফাটল ধরেছে সে তো অনেকগুলো বছর হলো। পরিচর্যা ছাড়া সে ফাটল প্রতিনিয়ত বেড়েই চলেছে। পরিচর্যা ছাড়া একটা গাছও ধীরে ধীরে মৃত্যুর দিকে ঢলে পড়ে, আর সেখানে এটা তো একটা সম্পর্ক। প্রীতির বাবার দিকে এক নজর তাকায়, বাবার ব্যথিত দৃষ্টির সাথে দৃষ্টি মিলে যায়। হৃদিতার কিছু না বলে সদর দরজার দিকে তাকাতেই মেহরিমার মলিন মুখখানা দেখতে পায়। মেহরিমার পাশেই মাধবী দাঁড়িয়ে আছে। হৃদিত হতাশার শ্বাস ফেলে। মেহরিমার মুখের দিকে কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থেকে এলোমেলো পায়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। ছেলের এক বুক আর্তনাদ মেশানো কথাগুলোতে শ্রেয়া চৌধুরীর বুকটা ভার হয়ে ওঠে। ধীর পায়ে হেঁটে নিচের রুমে চলে যান। কয়েক মিনিটের ব্যবধানে পুরো বাড়িটা অগোছালো হয়ে যায়। চৌধুরী বাড়ির একটা সদস্য আজ পর্যন্ত হৃদিতকে এতটা নরম হতে দেখেনি। তবে কি ছেলেটা ভেতর থেকে একদম ভেঙে চুরমার হয়ে গেছে? নিজেদের মস্তিষ্ক সচল করতে কয়েক মিনিট সময় লেগে যায় সকলের। আর সময় নষ্ট না করে আয়রা চৌধুরী এবং আচার চৌধুরী দুজনে মিলে দ্রুত আব্রাহাম তালুকদারকে হসপিটালের উদ্দেশ্যে নিয়ে চলে যায়। সাথে অবশ্য অলিভিয়া এমেলিয়াও চায়। আরিফ চৌধুরীর শান্ত চোখে সবটা শুধু দেখতেই থাকেন। নিচের করা একটা ভুলের জন্য আজ সব শেষ। এই জন্যই হয়তো বা মানুষ বলে, ভুল মানুষকে বিশ্বাস করলে আজীবন পস্তাতে হয়। এখন সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছেন আরিফ চৌধুরী। তমসাৎ ছন্ন প্রকৃতি। অম্বরে নক্ষত্রেরা শীতল দৃষ্টিতে তাকিয়ে আছে ধরণীর দিকে। অম্বরে দেখা মিলছে এক ফালি চন্দ্রের। সেই চন্দ্রে নেই নিজস্ব আলো ছড়ানোর ক্ষমতা। আছে শুধু এক বুক ব্যথা গেলে নীরবে সবটা সয়ে যাওয়ার ক্ষমতা। বাঁশের পাতার কর্মর শব্দ শোনা যাচ্ছে। অদূরেই ডেকে চলেছে শিয়ালের দল। ভেসে আসছে দূরের কোনো গাছে বসে ডাকতে থাকা প্যাঁচার ডাক। পরিবেশের থমথমে বইছে শীতের উত্তরের হিমেল ঠান্ডা ছিঁড়ি হাওয়া, যা ক্ষণে ক্ষণে মনোপ্রাণকে সতেজ করে তুলছে। বিষ্ণু নদীর তীরে গাড়ির হুডের উপর বসে আছে হৃদিত, হাতে চলন্ত সিগারেট, যা কয়েক সেকেন্ডের ব্যবধানে বারংবার মিশে চলেছে দু ঠোঁটের মাঝে। সময় মধ্যরাত। ঘড়ির কাঁটা 12টার ঘরে। সেই সকালে বাড়ি থেকে বেরিয়েছে আর বাড়ি মুখো হয়নি। সারাদিন এদিক সেদিক ঘুরেছে। ঘন্টাখানেক হলো নদীর পাড়ে এসে বসেছে। কঠিন মানুষটা হঠাৎ করে কিভাবে অতটা নরম হয়ে গেল সেটাই ভেবে পাচ্ছে না হৃদিত। তার উপর মেহরিমাকে হারানোর ভয় জেগে ধরেছে। এখন তো মেহরিমা সব সত্য জানে। যদি হৃদিতকে ছেড়ে চলে যায়, বাসায় গেলেই যদি ডিভোর্সের কথা বলে বসে, একটা আতপাগলের সাথে সংসার করতে কেই বা চায়। সেই ভয়ে আরো বাসায় যায়নি হৃদিত। নিচের আকাশ কুসুম ভাবনার মাঝেই হৃদিতের ফোনটা ঝংকার তুলে বেজে ওঠে। নিস্তব্ধ পরিবেশে সেই শব্দ বড্ড বীভৎস শোনায়। হৃদিত পকেট হাতড়ে ফোনটা বের করে। ফোনের স্ক্রিন চলচল করছে অ্যানাবেলা নামটা। এত দুঃখ হতাশার মাঝেও হৃদিতের ঠোঁটে মৃদু হাসি ফুটে ওঠে। কল রিসিভ করে, আর সাথে সাথে ওপাশ থেকে ভেসে আসে মেহরিমার বাজখাই গলা। এই আপনি কোথায়? রাত কত হলো খেয়াল আছে? কাল থেকে কতবার কল মেসেজ দিয়েছি আমি। আমাকে মানুষ মনে হয় না, নাকি এই কয়দিনেই পুরনো হয়ে গেলাম? তখন ওভাবে বাসা থেকে বেরিয়ে গেলেন।
কোথায় আছেন, কি করছেন, একটা খোঁজ খবর নেই আপনার। এভাবে চলতে থাকলে আমি কিন্তু খারাপ কিছু ঘটিয়ে ফেলবো। মেহরিমার কথায় হৃদিতের মুখের হাসি আরো প্রসারিত হয়। জবাবে ছোট্ট করে বলে, 5 মিনিটের মধ্যে তোর কাছে সমর্পণ করতে আসছি অ্যানাবেলা। হৃদিত কল কেটে দেয়। ঝড়ের গতিতে ড্রাইভ করে একদম 4 মিনিট 40 সেকেন্ডে বাড়ি ড্রয়িং রুমে উপস্থিত হয়। ড্রয়িং রুমে পা রাখতেই আগে রক্তিম হয়ে ওঠা মেহরিমার চাঁদের ন্যায় মুখখানা চক্ষু গোচর হয়। হৃদিতের বুকের মাঝে তোলপাড় করতে থাকা ঝড় কয়েক সেকেন্ডের ব্যবধানে শান্ত হয়ে যায়। এক বুক প্রশান্তি মেলে। হৃদিত ঠোঁট টিপে হাসে। মেহরিমা সোফায় বসে আছে, মুখ দিয়ে হৃদিতের চৌদ্দ গোষ্ঠ উদ্ধার করে চলেছে। হৃদিত ধীর পায়ে সামনে এগিয়ে যায়, ধপাস করে মেহরিমার কোলে মাথা রেখে লম্বালম্বি ভাবে শুয়ে পড়ে। বাড়ির সবাই তখন নিজেদের রুমে। হঠাৎ হৃদিতের এহেন কাণ্ডে মেহরিমা চমকে ওঠে। পরক্ষণে হৃদিতকে দেখে বুকে থুথু দেয়, মুখটা গোমরা করে দৃষ্টি অন্যদিকে রেখে বসে থাকে। রাগ করেছিস জান? মেহরিমা নিরুত্তর। হৃদিত মেহরিমার ডান হাতটা নিচের পুরুষালী খসখসে হাতের মুঠোয় নেয়, গুনে গুনে 10টা চুমো দেয়। মেহরিমা তখনও নিশ্চুপ। আরো ভালোবাসা লাগবে জান, স্পিক আপ অ্যানাবেলা। মেহরিমার কোনো নড়চড় না দেখে হৃদিত হতাশ হয়। আজ অভিমানটা বোধহয় একটু বেশি করেছে। হৃদিতেরই বা কি করার, ও তো খেয়ালই করে নাই কখন কখন অতগুলো কল মেসেজ দিয়েছে। ফোনটা গাড়ির ব্যাক সিটে পড়েছিল। এই মেয়ে, আমার লেজটা যদি তোর মতো এমন অভিমানিনী হয় তাহলে তোর খবর আছে বলে দিলাম। আমি এত হৃদিতের কথা শেষ না হতেই মেহরিমা ফিক করে হেসে ওঠে। হৃদিত সেই হাসি দেখে মুচকি হাসে। অ্যানাবেলার মুখের সেই হাসিটাই হৃদিতের ভালো থাকার কারণ। এতক্ষণ তো কথাই বলছিলিস না, এখন আবার হাসছিস কেন? আমার ইচ্ছা। সব তোর ইচ্ছা তাই না? ওয়েট এ মিনিট। কথাটা বলেই হৃদিত মেহরিমার ঘাড়ের পেছনে হাত দিয়ে মাথাটা একটু নামিয়ে অধরে অধর মিলিয়ে দেয়। মেহরিমা হতবাক হয়ে যায়, পরক্ষণে মুচকি হাসে। বাড়িতে 3টা বেডরুম ফাঁকা আছে, কেউ চাইলে সেখানে যেতে পারে। হঠাৎই আয়েশের আকস্মিক কণ্ঠস্বরে মেহরিমা সিটকে দূরে চলে যায়। লজ্জায় আড়ষ্ট হয়ে মুখটা নামিয়ে রাখে। হৃদিত নির্বিকার শেষ হবে। আয়েশ বাড়ির সামনে বাগানে ছিল, নিজের কাজ ফেলে গ্রামে বসে আছে। দায়িত্ব নিচের বিয়ের উপরে দিয়ে এসেছে, সেটাই ঠিকঠাক মতো হচ্ছে কিনা খোঁজ খবর নিচ্ছিল। সিঁড়ি বেয়ে দোতলায় উঠতে উঠতে আবারও বলে, ক্যারি অন, সরি টু ডিস্টার্ব। তুমি রুমে যাও আগে, রাত শেষ হতে চললো। আগামীকালকেই না ডিভোর্স দিবা? হৃদিতের কথার মানে বুঝতে মুচকি হাসে আয়াস। সিঁড়িতে দাঁড়িয়ে ঘাড় ঘুরিয়ে হৃদিতের দিকে তাকায়। এখনো চান্স আছে ব্রো, সবে রাত 12:45। তোমার মায়ের কি অবস্থা, খেয়েছে কিছু? হৃদিতের কথায় আয়াসের মুখে মলিন হাসি ফুটে ওঠে। মা হয়ে এত কিছু করার পরেও হৃদিত তার খোঁজ নিচ্ছে। সন্তান বুঝে এমনই হয়। আয়াসের চোখের সামনে হৃদিত আর শ্রেয়া চৌধুরীর খুনসুটির মুহূর্তগুলো ভেসে ওঠে। কতই না সুন্দর ছিল সেই দিনগুলো। আমরা মানুষরা এত তাড়াতাড়ি কিভাবে পরিবর্তন হয়ে যাই। অন্যদেরকে ঠকাতে তাদেরকে একটুও বুক কাঁপে না। আয়াস বলে, খেয়েছে, আমি জোর করে রাতে একটুখানি খাইয়েছি। মা একদম নিশ্চুপ হয়ে গেছে, হয়তোবা নিজের ভুল বুঝতে পারছে। উনি মা, অথচ 2টা ছেলেকে নিজের সুখের জন্য বলিদান দিয়েছেন। তোমার মা শুধরানোর মানুষ না। আরিশাকে সুযোগ দিও আরেকটা। ওর আর কোনো সুযোগ নেই, যে ভালো হওয়ার সে এক সুযোগে ভালো হয়ে যায়, 3টা সুযোগের প্রয়োজন পড়ে না। কথাটা বলে আয়াস উপরে উঠে চলে যায়। মেহরিমা অবাক চোখে আয়াসের চাওয়ার দিকে তাকিয়ে থাকে। ভালোবাসার মানুষকে নিচের হাতে কিভাবে ত্যাগ করবে এই মানুষটা? আরিশার প্রতি আয়াসের গভীর ভালোবাসা মেহরিমা নিচের চোখে দেখেছে। ভালোবাসার মানুষকেও বুঝি ত্যাগ করা যায়? হয়তোবা। মনের টান থাকলে বিচ্ছেদ কিভাবে সম্ভব? মনের টান, হ্যাঁ, সেটা তো দুজনের দিক থেকেই থাকতে হয়। এই প্রথম আয়াসের জন্য হৃদিতের বুক ভার হয়। মানুষটা এত ভালোবেসেও তার বিনিময়ে একটুও ভালোবাসা পেল না। ভালোবাসা দিয়ে নাকি সবকিছু পরিবর্তন করা যায়। তাহলে আয়াস কেন ব্যর্থ হলো? তবে কি এই কথাটা মিথ্যা?
আরিশের সাথে থাকলে আয়াস কখনো ভালো থাকতে পারবে না। যে অন্যের কথায় বশীভূত হয়ে নিজের স্বামীর ক্ষতি করতে চায়, আর যাই হোক সে কখনো একজন ভালো স্ত্রী হতে পারে না। ভালোবাসলে একে অপরকে হারানোর ভয় থাকে হৃদয়ে, যে ভয়টা আরিশার মধ্যে নেই। কিছু সময় ভালো থাকার জন্য হলেও ভালোবাসার মানুষকে ত্যাগ করতে হয়। প্রথমে কষ্ট হলেও একসময় সয়ে যায়। আমরা মানুষ দুঃখ কষ্ট ভুলতে না পারলেও সেগুলো সয়ে নেওয়ার ক্ষমতা আমাদের আছে। আমরা মানুষেরা বারবার ভুল মানুষকে কেন ভালোবাসি? এটার উত্তর আমার থেকেও তুই ভালো জানিস। এই যে যেমন তুই ভালোবেসেছিস আমাকে, এটা দুর্ভাগ্য তোর। কে বলেছে আমার দুর্ভাগ্য? আমার তো বড় সৌভাগ্য। আপনার মতো করে এই পৃথিবীতে কয়জন ভালোবাসতে পারে?